বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের মাইক্রো ইকোনমিক্সের অলিগোপলি মার্কেটের ডুওপলি যে মডেল আছে সেটার স্ট্যাকেলবার্গ মডেল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে 10 নম্বর লেকচার। 9 নম্বর লেকচারে আমি আইসোপ্রফিট কার্ভ অর্থাৎ সমমুনাফা রেখা হতে রিঅ্যাকশন কার্ভ অঙ্কন করেছি। স্ট্যাকেলবার্গ মডেলটা আলোচনা করতে হলে প্রথমে এই সমমুনাফা রেখা আলোচনা করে রিঅ্যাকশন কার্ভটা আলোচনা করতে হবে, এরপরে স্ট্যাকেলবার্গ মডেলটা কী করতে হবে ব্যাখ্যা করতে হবে। আর নাম্বার যদি কম থাকে তাহলে 9 নম্বর লেকচারে যে সমমুনাফা রেখা অঙ্কন করেছি সেটার কোনো প্রয়োজন নাই। প্রিয় শিক্ষার্থীরা, সমস্ত লেকচার যদি কী করতে চাও পেতে চাও সেক্ষেত্রে তোমরা আমার প্লেলিস্টে যাবে, সব পাবে, মাইক্রো পাবে, ম্যাক্রো পাবে, স্ট্যাট পাবে, ম্যাথ পাবে, অনেক কিছুই পাবে। আর হোমে যে ভিডিও আছে, একটা ভিডিও আছে আমার বই, সেটা দেখলে আমার বই কিভাবে কালেকশন করা যেতে পারে সেটাও জানতে পারবে। আসো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা স্ট্যাকেলবার্গ মডেলের ফিনিশিংটা দেব। দেখো, কোননট মডেলের যে আমরা ভারসাম্য আলোচনা করেছিলাম সেখানে আমরা ধরে নিয়েছিলাম দুটি ফার্মই অনুসরণকারী। আবারও বলছি, কোননট মডেল আমরা যেটা আলোচনা করেছিলাম সেখানে আমরা ধরে নিয়েছিলাম দুটি ফার্ম অনুসরণকারী, কিন্তু স্ট্যাকেলবার্গ মডেল কোননট মডেল হতে আরেকটু উন্নত। কেন? যে দুটি ফার্ম যদি একে অন্যকে অনুসরণ করে, অর্থাৎ প্রথম ফার্ম দ্বিতীয় ফার্মের উৎপাদন দেখে নিজের উৎপাদন নির্ধারণ করে, আবার দ্বিতীয় ফার্ম প্রথম ফার্মের উৎপাদন দেখে নিজের উৎপাদন নির্ধারণ করে, অর্থাৎ দুটি ফার্ম পরস্পরকে অনুসরণ করে, যেটা অগাস্টিন কোননট আলোচনা করেছেন এবং এটি কোননট মডেল নামে পরিচিত। স্ট্যাকেলবার্গ মডেলের যে একই বক্তব্য, ঠিক আছে, দুটি ফার্ম যদি কী হয় অনুসরণকারী হয় আমরা ভারসাম্য হবে বুঝলাম, কিন্তু এমনও তো হতে পারে একটি ফার্ম নেতৃত্বদানকারী, অপর ফার্ম অনুসরণকারী। একটি ফার্ম যদি নেতৃত্ব দানকারী আর অপর ফার্ম যদি অনুসরণকারী হয় তাহলে ভারসাম্য কী হবে? আর দুটি ফার্ম যদি একই সাথে নেতৃত্ব দানকারী হয়, অর্থাৎ দুইজনই যদি কি করে লিডারশিপ যদি কি করতে চায় নিতে চায় তাহলে ভারসাম্য কীভাবে হবে? এইটা স্ট্যাকেলবার্গ মডেল আলোচনা করেছে। অর্থাৎ কোননট মডেলের চেয়ে আরও সম্প্রসারিত ব্যাখ্যা হচ্ছে স্ট্যাকেলবার্গ মডেল। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনে রাখবেন, যদি দুটি ফার্ম একে অন্যকে অনুসরণ করে ভারসাম্য হবে কোননটের তত্ত্ব অনুযায়ী, একেতে দুটি রিঅ্যাকশন কার্ভের ছেদবিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। এরপরে যেটা হচ্ছে স্ট্যাকেলবার্গ আরও সম্প্রসারিত যে ব্যাখ্যা দিয়েছেন, একটি ফার্ম যদি লিডার এবং অপর ফার্ম যদি অনুসরণকারী হয় তাহলে ভারসাম্য অর্জিত হবে অনুসরণকারী ফার্মের রিঅ্যাকশন কার্ভ এবং নেতৃত্ব দানকারী ফার্মের সমমুনাফা রেখার স্পর্শবিন্দুতে। দয়া করে খাতায় লিখে রাখেন, একটি ফার্ম যদি নেতৃত্ব দানকারী এবং অপর ফার্ম যদি অনুসরণকারী হয় তাহলে ভারসাম্য অর্জিত হবে অনুসরণকারী ফার্মের রিঅ্যাকশন কার্ভ, বাংলায় প্রতিক্রিয়া রেখা, এবং নেতৃত্ব দানকারী ফার্মের সমমুনাফা রেখা, ইংরেজিতে আইসোপ্রফিট কার্ভ বলে, এই দুটি রেখার স্পর্শবিন্দুতে। 3 নাম্বার, দুটি ফার্ম যদি নেতৃত্ব দানকারী হয় তাহলে কোনো ভারসাম্য বিন্দু পাওয়া যাবে না। দুটি ফার্ম যদি নেতৃত্ব দানকারী হয় তাহলে কোনো ভারসাম্য বিন্দু পাওয়া যাবে না। এটাকে স্ট্যাকেলবার্গ অভারসাম্য বলে। স্ট্যাকেলবার্গ অভারসাম্য বলে। এখন আসো, একটি ফার্ম নেতৃত্ব দানকারী এবং অপর ফার্ম কি অনুসরণকারী, এক্ষেত্রে ভারসাম্যটা কিভাবে অর্জিত হয় আমরা চিত্রের মাধ্যমে আলোচনা করছি। ভূমি অক্ষে আমরা 1 নম্বর ফার্ম ধরেছি। এবার আমরা ধরে নিলাম যে ভূমি অক্ষে ধরা ফার্ম, অর্থাৎ প্রথম ফার্মটা হচ্ছে নেতৃত্ব দানকারী ফার্ম, অর্থাৎ সে লিডারশিপটা নিয়েছে। আর লম্বককে ধরা দ্বিতীয় ফার্মটা হচ্ছে অনুসরণকারী ফার্ম। এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে আমার প্রথম ফার্মের রিঅ্যাকশন কার্ভ,
আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ফার্মের রিঅ্যাকশন কার্ভ R2, আর এটা হচ্ছে কার প্রথম ফার্মের রিঅ্যাকশন কার্ভ কি R1 প্রথম ফার্মের মানে নেতৃত্বদানকারী ফার্মের রিঅ্যাকশন কার্ভ, আর R2 মানে অনুসরণকারী ফার্মের রিঅ্যাকশন কার্ভ। যদি দুটি ফার্ম যদি অনুসরণকারী হতো তাহলে ভারসাম্য অর্জিত হতো কুর্নট মডেল অনুযায়ী। সেক্ষেত্রে ভারসাম্য অর্জিত হবে এই ইনট বিন্দুতে, যেখানে প্রথম ফার্ম উৎপাদন করবে OQ1 নট, দ্বিতীয় ফার্ম উৎপাদন করবে OQ2 নট। ইনট বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে এবং এক্ষেত্রে এই একটা সমমুনাফা রেখা যাবে আর এই একটা সমমুনাফা রেখা যাবে, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় ফার্মের সমমুনাফা রেখা আর এটা হচ্ছে প্রথম ফার্মের সমমুনাফা রেখা, ভারসাম্য অর্জিত হয়েছে ইনট বিন্দুতে। ওকে, যদি দুটি ফার্ম যদি অনুসরণকারী হয়। এখন মনে করো স্টেকেলবার্গ মডেলে আমরা ভূমিঅক্ষ দ্বারা ফার্ম অর্থাৎ 1 নম্বর ফার্মকে নেতৃত্বদানকারী ধরেছি, আর 2 নম্বর ফার্ম যেটা লম্ব অক্ষে ধরেছি সেটাকে অনুসরণকারী ধরেছি। এর মানে কি? এর মানে হচ্ছে যেহেতু 1 নম্বর ফার্ম নেতৃত্বদানকারী, অতএব 1 নম্বর ফার্ম তার রিঅ্যাকশন কার্ভ ব্যবহার করবে না। কথাটা আবার বলছি, যেহেতু 1 নম্বর ফার্ম নেতৃত্বদানকারী সেহেতু 1 নম্বর ফার্ম তার রিঅ্যাকশন কার্ভ ব্যবহার করবে না। কেন ব্যবহার করবে না? কারণ 1 নম্বর ফার্মের রিঅ্যাকশন কার্ভ নির্দেশ করে 2 নম্বর ফার্মের উৎপাদন দেখে 1 নম্বর ফার্ম তার উৎপাদন নির্ধারণ করে। যদি 1 নম্বর ফার্ম নেতৃত্বদানকারী হয় তাহলে 2 নম্বর ফার্মের উৎপাদন দেখে তার উৎপাদন নির্ধারণ করার কোনো প্রয়োজন নাই। 1 নম্বর ফার্ম স্বাধীনভাবে উৎপাদন করবে। অতএব 1 নম্বর ফার্ম যদি নেতৃত্বদানকারী হয় তাহলে 1 নম্বর ফার্ম তার রিঅ্যাকশন কার্ভ ব্যবহার করবে না। কথাটা আবার একটু ব্যাখ্যা দিচ্ছি। যেহেতু 1 নম্বর ফার্ম নেতৃত্বদানকারী আর রিঅ্যাকশন কার্ভ কি নির্দেশ করে 2 নম্বর ফার্মের উৎপাদন দেখে 1 নম্বর ফার্ম কি পরিমাণ উৎপাদন করবে সেই সিদ্ধান্ত গ্রহণ করে। অতএব নেতৃত্বদানকারী হলে 2 নম্বর ফার্মের উৎপাদন দেখার প্রয়োজন নাই। এর মানে 1 নম্বর ফার্ম তার রিঅ্যাকশন কার্ভ R1 ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, সে কি করবে? সে দেখবে 2 নম্বর ফার্মের রিঅ্যাকশন কার্ভ। অর্থাৎ 1 নম্বর ফার্ম কি দেখবে? 2 নম্বর ফার্মের রিঅ্যাকশন কার্ভ দেখবে। কারণ 1 নম্বর ফার্ম জানে, সে মনে করে, সে বিশ্বাস করে আমি নেতৃত্বদানকারী ফার্ম, আমার উৎপাদন দেখে 2 নম্বর ফার্ম তার উৎপাদন নির্ধারণ করে। অর্থাৎ 1 নম্বর ফার্ম মনে করে যেহেতু আমি নেতৃত্বদানকারী, অর্থাৎ আমি যে উৎপাদন করব সেটাকে মার্কেট চাহিদার সাথে স্টাডি করে 2 নম্বর মার্কেট সাপ্লাইয়ের সাথে এবং চাহিদার সাথে স্টাডি করে 2 নম্বর ফার্ম কি করবে? উৎপাদন করবে। অর্থাৎ 2 নম্বর ফার্ম তার রিঅ্যাকশন কার্ভ কি করবে? ব্যবহার করবে। তাহলে একটু লক্ষ্য করো যে 1 নম্বর ফার্ম কি করলো, যে সে তার উৎপাদন এই OQ1 নট হতে বৃদ্ধি করে OQ1 করলো, একটু বৃদ্ধি করলো। বৃদ্ধি করাতে 2 নম্বর ফার্ম কোথায় উৎপাদন করবে? এই দেখো, এই E1 বিন্দুতে উৎপাদন করবে 2 নম্বর ফার্ম। কারণ 2 নম্বর ফার্ম হচ্ছে অনুসরণকারী ফার্ম, 1 নম্বর ফার্ম নেতৃত্বদানকারী ফার্ম, বারবার বলছি। অর্থাৎ 1 নম্বর ফার্ম যদি এই উন্নত ভারসাম্য হতে একটু যদি বেশি উৎপাদন করে, অর্থাৎ Q1 নট হতে যদি একটু বেশি উৎপাদন করে Q1 করে, তাহলে সেটা দেখে 2 নম্বর ফার্ম তার উৎপাদন নির্দেশ করবে E1 বিন্দুতে। E নট থেকে E1 নিচে অবস্থান করছে, অর্থাৎ 2 নম্বর ফার্মের উৎপাদন কমে যাবে। 2 নম্বর ফার্মের উৎপাদন কত হবে? এই যে আমি দেখাচ্ছি এখানে, এখানে লেখা যাচ্ছে না, এই যে লিখছি Q21। 2 নম্বর ফার্মের উৎপাদন কমে গেল। এক্ষেত্রে 1 নম্বর ফার্মের মুনাফা রেখাটা এই যে যাচ্ছে, কার? 1 নম্বর ফার্মের। দেখো 1 নম্বর ফার্মের মুনাফার পরিমাণটা বেড়ে গেছে E1 বিন্দুতে। কিভাবে 1 নম্বর ফার্মের মুনাফার পরিমাণ বেড়ে গিয়েছে? সেই জন্য 10 নম্বর লেকচার না 9 নম্বর লেকচার দেখতে হবে। এই জন্য বলেছি লেকচারগুলো যদি ধারাবাহিকভাবে যে না দেখেন তাহলে সহজ বিষয়টা কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। সেখানে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি কিভাবে নিচের সমমুনাফা রেখা মানে আইসো প্রফিট কার্ভ অধিক মুনাফা কি করে নির্দেশ করে। তাহলে ইনর্থে যেহেতু π11 নিচের সমমুনাফা রেখা, অর্থাৎ ইনর্থ হতে E1 বিন্দুতে 1 নম্বর ফার্মের মুনাফার পরিমাণ বেশি, অর্থাৎ ডেফিনেটলি 1 নম্বর ফার্ম
যদি নেতৃত্ব দানকারী হয় তাহলে কোন নট সলিউশন ই নট সে মানবে না, সে ই নটের ডান দিকে ই1 বিন্দুতে যাবে। এখন আসো 1 নম্বর ফার্ম মনে করো ই2 বিন্দুতে গেল, ঠিক আছে। ই2 বিন্দুতে যাওয়ার অর্থ কি, 1 নম্বর ফার্ম উৎপাদন বৃদ্ধি করে ও Q12 করলো, বৃদ্ধি করে করলো। একসাথে দ্বিতীয় ফার্ম যেহেতু 1 নম্বর ফার্মকে অনুসরণ করে, অতএব দ্বিতীয় ফার্ম তার রিঅ্যাকশন কার্ভ অনুযায়ী কতটুকু উৎপাদন করবে, সে করবে E2 Q12, 2 নম্বর ফার্ম উৎপাদন এখান থেকে এতটুকু। আমি যদি এদিকে যদি দেখাই তাহলে কতটুকু হবে, ও Q22, এই যে এটাকে এখানে লিখছি, হ্যাঁ লেখা যাচ্ছে না বলে একটু দূরে লিখলাম, ঠিক আছে। Q22 মানে এতটুকু, 2 নম্বর ফার্মের উৎপাদনটা কমে গিয়েছে। এক্ষেত্রে দেখো 1 নম্বর ফার্মের সমমুনাফা রেখা E2 বিন্দুতে স্পর্শ করে গিয়েছে, পাই1 কত, পাই11, এটা পাই12 স্পর্শ করে গিয়েছে E2 বিন্দুতে, ঠিক আছে। E2 বিন্দুতে কি হয়েছে, স্পর্শ করে গিয়েছে। ওকে, এখানে প্রথম ফার্ম Q12 পরিমাণ উৎপাদন করেছে, দ্বিতীয় ফার্ম উৎপাদন করেছে E2 Q12 অথবা Q22। এক্ষেত্রে দ্বিতীয় ফার্মে প্রথম ফার্মের সমমুনাফা রেখা দ্বিতীয় ফার্মের রিঅ্যাকশন কার্ভকে E2 বিন্দুতে স্পর্শ করেছে, এবং এই E2 বিন্দুতে প্রথম ফার্মের মুনাফার পরিমাণ সর্বোচ্চ হবে। অতএব প্রথম ফার্মের কাম্য উৎপাদন হবে Q12 এবং দ্বিতীয় ফার্মের কাম্য উৎপাদন হবে Q22, ঠিক আছে। এখন আসেন, আমি কিভাবে বললাম যে এখানে প্রথম ফার্মের মুনাফা সর্বোচ্চ হয়েছে, কারণ একেবারে ইজি। প্রথম ফার্ম যদি আরেকটু উৎপাদন বাড়াতো, অর্থাৎ Q12 থেকে আরেকটু যদি উৎপাদন বাড়াতো, ধরো Q13 বোঝানোর জন্য বলছি বাড়াতো, তাহলে দ্বিতীয় ফার্ম কি করতো, প্রথম ফার্মের উৎপাদন দেখে দ্বিতীয় ফার্ম তার রিঅ্যাকশন কার্ভ R2 অনুযায়ী, রিঅ্যাকশন কার্ভ অনুযায়ী কোথায় উৎপাদন করত, E3 উৎপাদন করত। এই E3 বিন্দুতে প্রথম ফার্মের E3 বিন্দুতে দ্বিতীয় ফার্মের উৎপাদন কত হচ্ছে, Q3। এবং E3 বিন্দুতে যদি আমি সমমুনাফা রেখা যদি অঙ্কন করি, তাহলে এই দেখেন, আমি যদি সমমুনাফা রেখা যদি অঙ্কন করি, দেখি আমার কাছে রেড কালার আছে কিনা। এই E3 বিন্দুতে যদি আমি সমমুনাফা রেখা যদি অঙ্কন করি, এই যে কত হবে, পাই13 E3 বিন্দুতে। অর্থাৎ সমমুনাফা রেখাটা কোথায় চলে গেছে, উপরের দিকে চলে গেছে। এর মানে 1 নম্বর ফার্মের মুনাফার পরিমাণটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কার 1 নম্বর ফার্মের মুনাফার পরিমাণটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। E3 বিন্দুতে 1 নম্বর ফার্মের মুনাফার পরিমাণটা কমে যাচ্ছে। অতএব 1 নম্বর ফার্ম লক্ষ্য করো, E0 থেকে E1 এ যদি যায়, তাহলে 1 নম্বর ফার্মের মুনাফার পরিমাণ বাড়ছে, কারণ পাই1 থেকে পাই11 এ নিচের সম মুনাফা রেখায় আইসো প্রফিট কার্ভে মুনাফার পরিমাণ বেশি। E1 থেকে E2 তে গেলে তাও 1 নম্বর ফার্মের মুনাফার পরিমাণটা বাড়ছে, কিন্তু E2 থেকে যদি E3 তে যায়, এখন কিন্তু সমমুনাফা রেখা পাই13 E3 বিন্দু দিয়ে যদি আঁকো, অটোমেটিক পাই12 উপরে হবে, অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে পাই12 কি হবে, উপরে হবে। অর্থাৎ E3 বিন্দুতে Q13 পরিমাণ উৎপাদন করলে প্রথম ফার্মের মুনাফার পরিমাণটা কমে যাবে। অর্থাৎ প্রথম ফার্ম কখনো Q13 উৎপাদন করবে না, সে ব্যাক করে কি করবে, চলে আসবে, ব্যাক করে সে Q12 তে কি করবে, সে চলে আসবে। তাহলে আমরা দেখলাম যে স্ট্যাকেলবার্গ মডেলে ভারসাম্য কোথায় অর্জিত হচ্ছে, স্ট্যাকেলবার্গ মডেলে ভারসাম্য অর্জিত হয় এটা সমমুনাফা রেখা রিঅ্যাকশন কার্ভের কি, স্পর্শ বিন্দুতে। সমমুনাফা রেখা রিঅ্যাকশন কার্ভের কি, স্পর্শ বিন্দুতে। আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে, স্ট্যাকেলবার্গ মডেলে ভারসাম্য অর্জিত হয় নেতৃত্বদানকারী ফার্মের সমমুনাফা রেখা এবং অনুসরণকারী ফার্মের রিঅ্যাকশন কার্ভের স্পর্শ বিন্দুতে। স্যার কথাটা আবার বলছি, স্ট্যাকেলবার্গ মডেলে একটি ফার্ম যদি নেতৃত্বদানকারী এবং অপর ফার্ম যদি অনুসরণকারী ধরা হয়, তাহলে ভারসাম্য অর্জিত হবে নেতৃত্বদানকারী ফার্মের সমমুনাফা রেখা এবং অনুসরণকারী ফার্মের রিঅ্যাকশন কার্ভ বা প্রতিক্রিয়া রেখার স্পর্শ বিন্দুতে। এবং এক্ষেত্রে আমাদের নেতৃত্বদানকারী ফার্মের মুনাফার পরিমাণ কোণনট সমাধান হতে বেশি হয়, কারণ কোণনট সমাধানের নেতৃত্বদানকারী মুনাফা ছিল
π1 সম মুনাফা রেখা E0 বিন্দুতে, এখন মুনাফা অর্জিত হবে π12 সম মুনাফা রেখার E2 বিন্দুতে, অর্থাৎ নেতৃত্ব দানকারী ফার্মের মুনাফার পরিমাণটা কি হয়ে যায়, বেড়ে যায়। কিন্তু আমি যদি এই দ্বিতীয় ফার্মের সম মুনাফা রেখা যেটা আঁকি যদি লম্বক্ষের দিকে যেটা অবতল হবে, সেটা এখানে যদি আমি কি করি আঁকি, তাহলে এটা নিচের দিকে চলে যাবে, নিচের দিকে। হ্যাঁ, নিচের দিকে। মনে রাখবা যে ভূমি অক্ষেরটা যদি নিচের দিকে যায় মুনাফা বাড়ে, আর লম্বক্ষেরটার সম মুনাফা রেখা, লম্বক্ষের সম মুনাফা রেখা যদি নিচের দিকে যায় মুনাফার পরিমাণটা কমবে, অর্থাৎ অনুসরণকারী ফার্মের মুনাফার পরিমাণটা কমবে, অনুসরণকারী ফার্মের মুনাফার পরিমাণটা কমবে। সর্বশেষ কথা হচ্ছে, স্ট্যাগেলবার্গ মডেলে ধরা হয়েছে একটি ফার্ম নেতৃত্বদানকারী, অপর ফার্ম অনুসরণকারী। ভারসাম্যর্জিত হবে নেতৃত্বদানকারী ফার্মের সম মুনাফা রেখা এবং অনুসরণকারী ফার্মের প্রতিক্রিয়া রেখা বা রিয়াকশন কার্ভের স্পর্শ বিন্দুতে। দুটি ফার্ম অনুসরণকারী, দুটি ফার্ম যদি অনুসরণকারী হয়, ভারসাম্য অর্জিত হবে দুটি ফার্মের রিয়াকশন কার্ভের ছেদবিন্দুতে। দুটি ফার্ম নেতৃত্ব দানকারী, দুটি ফার্ম নেতৃত্ব দানকারী হলে কোনো ভারসাম্য পাওয়া যাবে না। এক্ষেত্রে দুটি ফার্ম যেখানে উৎপাদন করবে নিজেদেরকে নেতৃত্ব দানকারী মনে করে, সেটাকে বলা হয় স্ট্যাকেলবার্গ অভারসাম্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছেন। বাদ বাকি যা আছে, যদি আপনারা আমার মাইক্রো ইকোনমিক্স বই যদি নেন, ঠিক আছে, এবং সেটা মনে করো হোমে একটা ভিডিও আছে বা ডেসক্রিপশনে কি করব আমি লিখে দেব, ডেসক্রিপশনে আমি কি করব লিখে দেবো এটা কিভাবে নেওয়া যায়। হ্যাঁ, যদি নেন, বাকিগুলো স্পষ্ট করে লেখা আছে, ঠিক আছে, অনেক বেসিক, অনেক বিশ্লেষণ করে কি করেছে লিখেছে, ভালো লাগলে কি করবেন, নেবেন। আর আজকে আরেকটা কথা বলছি, একেবারে মাইক্রো ম্যাথ স্ট্যাট বিভিন্ন এর লেকচার কিন্তু ইউটিউবে দেওয়া আছে, দয়া করে প্লে লিস্টে যান। প্লে লিস্ট না চিনলে কারো সহযোগিতা নেন। এই যে এখন ভিডিওটা শেষ হবে, যারা অনলাইনে দেখছো তারা দেখবে এখানে কয়েকটা প্লে লিস্ট আছে, একটা প্লে লিস্টে ক্লিক করো, সবগুলো ক্লাস পাবে। কিন্তু একটা ভিডিওতে তো সব প্লে লিস্ট দেওয়া কি সম্ভব না। হ্যাঁ, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা আছো, তারা ওই ফার্স্ট ইয়ার অনার্স সেকেন্ড ইয়ার অনার্স খুঁজবে না, তারা কি করবে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্লে লিস্টে যাবে, ওখানে গিয়ে কী করো, ক্লিক করো। আর আরেকটা চ্যানেল আমি খুলেছি, নতুন চ্যানেল, সেটা এই চ্যানেলে সার্চ করলে পাবে আমার ছবি, ওইটাতে ক্লিক করলে আমি ওখানে পাবলিক ফাইন্যান্স এবং ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সের লেকচার দেওয়া কী করেছি, শুরু করেছি। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। আজকের লেকচার এখানেই কী করলাম, শেষ করলাম।